দিবাকর একজন গরিব কৃষক ছিল যে ফল আর সবজি চাষ করে নিজের পরিবার পালন করত। ও নিজের বাগানে গোবর এবং বাকি জৈবিক খাদের ব্যবহার করত, যার কারণে ওর চাষ খুব ভালো হতো আর সব গ্রাহকরা ওর কাছ থেকেই ফল আর সবজি কিনতো। এই যে দিবাকর বাবু, পেঁপে কত করে দিচ্ছ? 50 টাকা পিস। দুটো দিয়ে দাও তো আমাকে। এই নাও 100 টাকা। দিবাকরের কাছে গ্রাহকের কোনো কমি ছিল না, কিন্তু তার পাশেই ঠেলা লাগিয়ে বসেছিল ভৈরব, যার কাছে সারাদিনে শুধু একটা বা দুটো গ্রাহকই আসতো, কারণ ভৈরব ফল আর সবজি চাষ করার জন্য রাসায়নিক খাদ ব্যবহার করত, যার কারণে ওর চাষ তাজা হতো না আর ওর আমদানিও কম হতো। আর সেই কারণে ও দিবাকর থেকে হিংসে করত। খুব শিগগিরই এর একটা ব্যবস্থা করতে হবে, নয়তো আমার পুরো ব্যবসা লাটে তুলতে হবে আমায়। ভৈরব কিছু একটা ভাবতে শুরু করে। অনেকক্ষণ ভাবার পর ভৈরবের মাথায় একটা আইডিয়া আসে। ও দিবাকরকে ফাঁসানোর জন্য পরিকল্পনা করে। শোনো দিবাকর ভাই, তুমি জানো সরকার কৃষকদেরকে সরকারি বীজ দেওয়ার কথা বলছে। আরে, এ তো খুব ভালো কথা শোনালে তুমি আমাকে। ভালো বীজ পেলে তো আমরা আরো ভালো ভালো তরিতরকারি ফলমূল চাষ করতে পারবো। তাহলে দেরি করছো কেন? চলো, আমি বীজ নিতে যাচ্ছি, তুমিও সঙ্গে চলো। ভৈরব নিজের সাথে দিবাকরকে নিয়ে যায় আর ওকে একটা সরকারি বীজ ভান্ডার থেকে বীজের কিছু প্যাকেটস দেয়। বীজ নেওয়ার পর দিবাকর ওখান থেকে চলে যায় আর ভৈরব নিজের চালাকি চেলে দেয়। ও পেপারে খবর ছাপিয়ে দেয় যে সরকারি বীজ ভান্ডার থেকে একজন লোক বীজ চুরি করেছে। ভৈরব ওই পেপারটা নিয়ে দিবাকরের কাছে পৌঁছায়। দেখো দিবাকর ভাই, কেউ নাকি সরকারি বীজ ভান্ডারের ভেতর থেকে বীজ চুরি করেছে, আর তোমার কাছেও বীজের কয়েকটা প্যাকেট রয়েছে, সেই জন্য পুলিশ কিন্তু তোমায় ধরতে পারে। কিন্তু এই বীজের প্যাকেটগুলো তো তুমি আমাকে দিয়েছো। হ্যাঁ, আমি দিয়েছিলাম, কিন্তু সে কথাটা পুলিশ তো জানে না যে কে কে বীজ পেয়েছে আর কে চুরি করেছে। তাহলে এখন আমি কি করব? যতদিন না পর্যন্ত এই কেসটা ঠান্ডা না হচ্ছে, তুমি এখান থেকে অনেক দূরে চলে যাও। তাহলে আমি যাব কোথায়? আরে, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। ভৈরব দিবাকরকে নিয়ে একটা ঘন জঙ্গলে নিয়ে যায়, যেখানে একটা ইংরেজদের সময়ের জেল বানানো ছিল। তুমি কটা দিন এই জেলের মধ্যে লুকিয়ে থাকো, পরে আমি তোমাকে ঠিক ডেকে নেব। তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই দাদা, তুমি আমাকে একটা বড় বিপদ থেকে রক্ষা করলে গো। ভৈরব ওখান থেকে চলে যায় আর দিবাকর জেলের ভেতরে একটা কাল কোঠরিতে লুকিয়ে থাকতে শুরু করে। যাক, ভালো হলো বেটা, দিবাকরকে এখান থেকে তাড়াতে পেরেছি আমি। এবার গ্রামবাসীদের কাছে তরি তরকারি আর ফল কেনা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আর ভৈরব খুব বেশি দামে ফল আর সবজি বিক্রি করতে লাগে। এই যে দাদা, আলু কত কিলো? 100 টাকা কিলো। কিন্তু এই যে অনেক দাম বলছো। আমি তো এই দামে বিক্রি করি, যদি নিতে না চাও তাহলে যাও গিয়ে শহর থেকে কিনে আনো। গ্রাহকদেরকে কোনো উপায় না থেকে ভৈরবের কাছে সবজি কিনতে হতো। দিবাকরের না হওয়ার ভৈরব পুরোপুরিভাবে লাভ ওঠাতে শুরু করে। তার মাঝখানেই কিছু চোর শহরের একটা বড় জুয়েলারি শপ থেকে সোনা চুরি করে শহর থেকে দূরে জঙ্গলের দিকে আসে। জঙ্গলে হাঁটতে হাঁটতে ওরা ওই পুরনো জেল দেখতে পায়। সব লোকেরা এসে ওই জেলের কাছে পৌঁছায়। এই সোনাগুলোকে কি করে লুকাবো? আরে, একটা নতুন রাস্তা খুঁজে বের করতেই হবে। যদি পুলিশ ধরতে পারে তাহলে আমাদের জেলের ঘানি টানতে হবে যে। আচ্ছা, আমরা বরং এই সোনাগুলোকে গলিয়ে দিয়ে ইট তৈরি করে এই জেলের বাইরে রেখে দিই, তাহলে পুলিশ কোনোদিনও কোনো প্রমাণ পাবে না। হ্যাঁ, এটা তো খুবই ভালো কথা বলেছো। এমনিতে তুমি চোর হলেও তোমার বুদ্ধি দেখছি একদম পুলিশের লোকেদের থেকেও বেশি। সমস্ত চোরেরা শহর থেকে চুরি করে আনা সোনাকে আগুনে রেখে গলাতে শুরু করে আর তা দিয়ে ইট বানাতে শুরু করে। ওই সোনা দিয়ে বানানো ইটগুলোকে জেলের বাইরের দেয়ালে লাগিয়ে দেয়, যার কারণে পুরো জেল সোনার হয়ে ওঠে আর চমকাতে শুরু করে। এতক্ষণ একটা কাজের কাজ করেছো, দেখো আমরা এই ইংরেজদের জেলকে একদম সোনার জেল করে দিলাম। এখন পুলিশ তো দূর চায়, সিবিআই এর লোকেরাও আমাদের ধরতে পাবে না। এবার চলো এখান থেকে চলে যাই আর শহরে গিয়ে মজা করব।
সমস্ত চোরেরা হাসি খুশি শহরের জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে